বিয়ের আসরে বরের স্থলে নিজের চাচাতো ভাই আবরাজকে দেখে চরম পর্যায়ের অবাক হয়ে গেল নিঝুম। হতবাক হয়ে দাঁড়িয়ে রইল শেরওয়ানি পরিহিত আরবাজের দিকে। আরবাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকালো নিঝুমের দিকে। নিঝুমকে ভালোভাবে পরখ করে যখন তাকে বধূবেশী দেখল, তখন আরবাজ চরম পর্যায়ে রেগে গেল। নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে বলে, অসম্ভব, আমি কিছুতে এই বিয়েটা করতে পারবো না। চাচা, তুমি তো বলেছিলে অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছ, তাহলে এসবের মানে কি? আরবাজের মুখে এহেন কথা শুনে নিঝুম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল এক কোনায়। বোঝার চেষ্টা করলো পরিস্থিতির জটিলতা। একবার নিজের মা আসমানি বেগমের দিকে তাকাতেই দেখতে পেল তার মায়ের চোখে ফুটে ওঠা অসহায়ত্ব। অন্যদিকে নিঝুমের বাবা নাজমুল খান এগিয়ে এসে আবরাজের উদ্দেশ্যে বললেন, তুমি এখন এভাবে কথা বলতে পারো না আবরাজ, এই বিয়েটা তোমায় করতেই হবে। ভুলে যেও না, তুমি আজ যেখানে পৌঁছাতে পেরেছ তার পেছনে আমার অবদান কতটা। আবরাজ রেগে বলে, তার প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া আনস্মার্ট আনকালচার মেয়েকে বিয়ে করতে হবে চাচা? আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম, আর তুমিও তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে। তাহলে বিয়ের আসরে তোমার মেয়ে কেন? শুধু তোমার উপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটাই চাইবে। কিন্তু এটা কী ধরনের জোচ্চুরি? ভদ্রভাবে কথা বলো আবরাজ। এর থেকে ভদ্রভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় চাচু। এত চিৎকার চেঁচামেচিতে নিঝুম এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে কেউ খেয়ালই করছে না। নিঝুম আলতো পায়ে হেঁটে একটু দূরে সরে আসলো। ভাবতে লাগলো, সে কি এতটাই অযোগ্য যে কারণে আবরাজ তাকে এভাবে অপমান করছেন? নিঝুম তাদের গ্রামের একটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। পড়াশোনায় সে যথেষ্ট ভালো। এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিও পেয়েছিল। সিলেট শহরের অনেক ভালো কলেজে পড়ার সুযোগও পেয়েছিল, কিন্তু নাজমুল খান নিঝুমকে শহরে পাঠাতে চাননি, তাই গ্রামে পড়াশোনা করতে হচ্ছে। অপরদিকে নিঝুমের চাচাতো ভাই আবরাজ খান, সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর তার বাবা মানে নিঝুমের বড় আব্বু দ্বিতীয় বিয়ে করে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবরাজের দায়িত্ব নেন নিঝুমের বাবা। তবে নিঝুমের বাবাও খুব বেশি সচ্ছল ছিলেন না। এমতাবস্থাতেও তিনি কয়েক বছর আবরাজকে সামলান। এরপর একদিন আবরাজের মামা, যিনি লন্ডন প্রবাসী, তিনি দেশে আসেন এবং আবরাজ ভাইয়াকে নিজের সাথে লন্ডনে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। নাজমুল খান সেই সময় অমত করেনি। অতঃপর আবরাজ খানকে তার মামা লন্ডনে নিয়ে যায়। এই ঘটনা তখনকার, যখন নিঝুমের জন্মও হয়নি। আবরাজকে নিঝুম এতগুলো দিন চিনতও না। এই তো এক সপ্তাহ আগেই আবরাজ লন্ডন থেকে সিলেটে ফিরে এসেছে। সেই দিনই নিঝুম ওকে প্রথম দেখে, তবে কথা বলার সৌভাগ্য হয়নি। নিঝুমের সাথে আবরাজের বয়সের তফাৎ না হলেও 7 থেকে 8 বছরের হবে, তাই আবরাজের সাথে খুব একটা ভাবও জমেনি নিঝুমের। তার উপর লন্ডন থেকে ফেরত আসায় তার মধ্যে বেশ অহংকারী একটা ভাব দেখা যায়। এখানকার কারোর সাথে মিশতে যে সে খুব একটা আগ্রহী নয়, সেটাও তার আচরণে স্পষ্ট। এসেছে থেকে এখানকার একটা বড় 7 স্টার হোটেলে থাকছে সে। প্রথম দিনেই শুধু নিঝুমের বাবার সাথে দেখা করে গেছে। ছোটবেলায় নাজমুল খান আবরাজের খেয়াল রেখেছিল বিধায় তার প্রতি একটা টান আছে। সেই টানে মূলত এসেছিল। জানিয়েছিল সে দেশে এসেছে বিয়ে করার জন্য, কারণ বিদেশের সংস্কৃতিতে বড় হওয়া উশৃঙ্খল মেয়ে তার পছন্দ না। সে এই দেশের কোনো শিক্ষিত মার্জিত বনেদি বাড়ির মেয়েকে বিয়ে করতে যায় যে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। চাচার উপর ভরসা থাকা নাজমুল খানকেই বলেছিলেন এমন একটা মেয়ে খুঁজে বের করতে। নাজমুল খানও তাকে কথা দিয়েছিল তার পছন্দ মতো মেয়ে খুঁজে দেওয়ার। নিঝুমের পাশের ঘরে বসে তারা এসব কথাবার্তা বলায় এসব নিঝুমেরও কানে এসেছিল। নিঝুম অতীতের এসব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের চোখের জল মুছে ফেলল আর ভাবতে লাগলো, আজ দুপুরে হঠাৎ করে যখন তার বাবা এসে তাকে বলল তার বিয়ে ঠিক করেছে, তখন নিঝুম কতটা অসহায় বোধ করছিল। নিঝুম তো এখন কিছুতেই বিয়ে করতে চায় না, সে চায় পড়াশোনা করতে। কিন্তু নিজের বাবাকে এ বিষয়ে জানাতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিঝুমকে আর সামনে পড়াতে ইচ্ছুক নন। এমনকি নিঝুম যদি বিয়ে না করে তাহলে তিনি নিঝুমকে বাড়ি থেকেও বের করে দেবেন। অসহায় নিঝুম। সে ছোট থেকে নিজের বাবার নিষ্ঠুর রূপ দেখে বড় হয়েছে, তার পক্ষে আর প্রতিবাদ করা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানত না তার বরকে। শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধূবেশী বিয়ের আসরে চলে এসেছিল। আর তারপর এত কিছু হয়ে গেল। বিনা দোষে তাকে এত কিছু শুনতে হলো। এত সব কিছুর মাঝে হঠাৎ করেই সেখানে উপস্থিত নিঝুমের বড় আব্বু মানে আবরাজের বাবা আলমগীর খান বলে উঠলেন, অনেক হয়েছে নাজমুল, আর না। তুই আমার ছেলের উপর কোনো ধরনের জোর জবরদস্তি করতে পারিস না। নাজমুল খান নিজেকে সামলাতে না পেরে রেগে বলে উঠলেন,
এখন ও তোমার ছেলে হয়ে গেল? অথচ একসময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে। আমি ওকে পেলে বড় করেছি অনেক দিন, তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি। আলমগীর খান আমতা আমতা করে বলেন, এই অধিকারের জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুই যেভাবে এটার সদ্ব্যবহার করছিস সেটা তো ঠিক না। এভাবে তুই আবরাজের উপর জোর জবরদস্তি করে নিজের অযোগ্য মেয়ের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারিস না। এই সমস্ত কথা তীরের মতো বিচ্ছিল নিঝুমের বুকে। অনেকক্ষণ চুপ থাকার পর আসমানী বেগম এগিয়ে এসে বলেন, ব্যাস অনেক হয়েছে, এবার অন্তত চুপ থাকুন আপনারা সবাই। আমার মেয়ে এতটা ফেলনা নয়। নিঝুমের আব্বু, তুমি দয়া করে নিজের লোভের বলি আমাদের ছোট মেয়েটাকে বানিও না, আল্লাহর দোহাই লাগে। আমি তো আগেও তোমাকে বলেছি এভাবে নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, উল্টো আমাকেই হুমকি ধমকি দিয়ে চুপ থাকতে বললে। নাজমুল খান নিজের স্ত্রীর কোনো কথা যেন গায়ে মাখলেন না, বরং চেঁচিয়ে উঠে বললেন, তোকে বলেছি না এসব ব্যাপারে কথা না বলতে, তাহলে এত ফটর ফটর কেন করছিস? মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না, তুই যা এখান থেকে। আমি নিঝুমের বাবা, আমি যা বলবো ওকে তাই করা লাগবে। তুই যদি বেশি ফটর ফটর করিস তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তারপর রাস্তায় নেমে ভিক্ষা করে খাস। বলে তিনি নিঝুমের দিকে তাকালেন, ইশারায় তাকে কাছে আসতে বললেন। নিঝুমও বাধ্য মেয়ের মতো এগিয়ে এলো। নাজমুল খান নিঝুমের কানে ফিসফিস করে বললেন, তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না। আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক দেব, তারপর তোদের মা মেয়ে দুটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমার বাড়ি থেকে। তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না, এবার যখন নিজের জীবনের উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করিস না একদম। নিজের বাবার থেকে এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল নিঝুম। এই লোকটা তার জন্মদাতা পিতা, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোভ কি মানুষকে এতটা নিচে নামায়? কিন্তু নিঝুম যে বড্ড বেশ অসহায়। নিঝুমের মা আসমানী বেগম একজন এতিম মেয়ে, বড় হয়েছে নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদরে। তারা তো আসমানির বিয়ে দিয়েছেন থেকে কোনো খোঁজ খবরও নেননি। তাই এখন যদি নিঝুম এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে যে তাদের তিনকুলে আর কোথাও ঠাঁই হবে না। নাজমুল খান নিঝুমকে হুমকি দিয়ে আবরাজের সামনে গিয়ে বলেন, তোমাকে এই বিয়েটা করতেই হবে। তুমি সেদিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও, তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায়, এই বিয়েটা করে আমার ঋণ শোধ করো। আবরাজ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকালো নিঝুমের দিকে। সে একদম চুপ ছিল। নাজমুল খান আবারও বললেন, আশা করি তুমি নেমক হারামি করবে না। যদি এমনটা করো তাহলে আমি মনে করব তোমার ব্যক্তিত্ব বলে কিছু নেই। লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছ, কিন্তু ভালো কিছু শেখোনি। আমার জন্য যে বেঁচে আছো সেই অবদানকে অস্বীকার করছো। আবরাজ বেশ ক্রোধ নিয়ে বলল, বেশ, যদি এভাবে তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে। বলে সে সামনে এগিয়ে গেল। নিঝুমের একদম মুখোমুখি এসে তার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে লাগলো। নিঝুমের চোখ থেকে টুপটাপ জল পড়ছে। আসমানি বেগমও মুখে আঁচল গুজে কাঁদছেন। আবরাজ কাজের সামনে এসে নিঝুমের হাতটা ছেড়ে দিয়ে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী তাই করে। নিঝুম অনবরত কেঁদে চলেছে। কাজী আবরাজকে কবুল বলতে বলার সাথে সাথে সে কবুল বলে দিল, কিন্তু নিঝুম সহসা কবুল বলল না। পাথরের মতো জমে রইল। ক্রমেই আবরাজ ধৈর্য হারিয়ে ফেলল। নিঝুমের হাত শক্ত করে ধরে বলল, এই মেয়ে, নাটক বন্ধ করে তাড়াতাড়ি কবুল বলো। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটি ফ্রড। খুব শখ না আমার বউ হওয়ার? এবার তোমার সেই স্বাদ আমি মেটাবো। তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দেব। নাজমুল খানও রক্তিম চোখে নিঝুমের দিকে তাকিয়ে নিঝুমকে যেন চোখ দিয়েই হুমকি দিচ্ছেন। নিঝুম একবার নিজের মায়ের দিকে তাকালো। নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় না তার জন্য তার মায়ের সংসারটা ভাঙুক। তার জন্য যদি নিজের কপাল পোড়াতে হয় তো তাই সই। এমন ভাবনা থেকেই নিঝুম চোখ বন্ধ করে অস্ফুট সুরে বলল, কবুল, কবুল, কবুল। কবুল বলি ডোকরে কেঁদে উঠল, যেন এখান থেকে তার নারকীয় জীবনের সূচনা ঘটল। নিঝুমের সাথে বিয়ে সম্পন্ন হবার পরপরই আবরাজ তার হাত ধরে হিড় করে টানতে টানতে তাকে গাড়িতে ওঠায়। নিঝুমকে সে কিছু বলার সুযোগ না দিয়ে জোরে গাড়ি চালাতে শুরু করে। সকাল থেকে নানান ঘটনায় বিরক্ত নিঝুম এত ঝাঁকি আর সামলাতে পারছিল না। কাতর সুরে বলে ওঠে, দয়া করে গাড়িটা আস্তে চালান ভাইয়া। আবরাজ নিঝুমের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, একদম চুপ থাকো। আমার জীবনটা নষ্ট করে এখন আবার আমার মুখের উপর কথা বলছো? আপনি ভুল ভাবছেন। নিঝুম নিজের পুরো কথা শেষ করতে পারল না। তার আগে আবরাজ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নিঝুমকে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলল, কি ভেবেছো তুমি আমাকে বিয়ে করে সাম্রাজ্ঞীর মতো জীবনযাপন করবা? তোমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এই বিয়েটা তো আমি করতামই না, কেবল তোমার বাবার করা ঋণ পরিশোধের জন্য আমায় এই বিয়েটা করতে হয়েছে। তবে আমি আর এক মুহূর্ত তোমায় বরদাস্ত করব না।
আর তুমি যদি ভেবে থাকো আমার সাথে লন্ডনে গিয়ে আয়েসে জীবনযাপন করবে তাহলে ভুল ভাবছো। আমি আজ এখনই লন্ডনে ফিরে যাব, তবে তোমার জায়গা হবে না আমার জীবনে। আমি আজ এই মুহূর্তে তোমায় ত্যাগ করলাম এবং এখান থেকেই আমাদের জীবন আলাদা। বলে আবরাজ খান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ল। একবারও পিছন ফিরে তাকালো না নিঝুমের দিকে। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে দিল। পেছনে ফেলে রেখে গেল অশ্রুসিক্ত নিঝুমকে। আর নিঝুম অশ্রুসিক্ত নয়নে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত হয়ে গেল। আজ কোন অপরাধে তাকে এই দিন দেখতে হলো সে ভেবে পেল না। এরই মধ্যে আকাশ বেয়ে নামলো অতিবৃষ্টি। বৃষ্টির গতি বাড়ল ধীর গতিতে। বৃষ্টির জল যেন আড়াল করল নিঝুমের চোখের জলকে। কিন্তু তার মনে আজ যে ক্ষত সৃষ্টি হলো তা কি কখনো সেরে উঠবে? এ প্রশ্নের উত্তর জানে না নিঝুম। তার মনে এক উতাল পাতাল ঝড় বয়ে যেতে লাগলো। জীবন তাকে আজ যেন অনিশ্চয়তার এক মহাসমুদ্রে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে নিস্তারণের পথ তার জন্য বের করা কঠিন। নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে নিঝুম। নাজমুল খান রাগান্বিত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে, আসমানি বেগম অসহায় দৃষ্টিতে একবার নিজের মেয়ে তো একবার নিজের স্বামীকে পরখ করে চলেছেন। নাজমুল খান ক্রোধিত সুরে বলে উঠলেন, আবরাজ তোকে একা ফেলে রেখে চলে গেল আর তুইও সুরসুর করে বাড়িতে ফিরে এলি? কেন, মাথায় কি কোনো ঘিলু নেই? আবরাজের সাথে বিয়ে হয়েছে তোর, তুই লিগেলি ওর বউ। সেই অধিকারের জোরে তুই ওর সাথে যেতে পারলি না? নিঝুম শান্ত কিন্তু দৃঢ় সুরে বলে, উনি আজ স্পষ্ট করে দিয়েছেন যে এই বিয়েটার কোনো মূল্য নেই ওনার কাছে। উনি আমার সাথে সংসার করতে চান না, আর সেই জন্য তো আমায় ফেলে এইভাবে লন্ডনে চলে গেলেন। তাহলে আমি আর কোন অধিকারে ওনার জীবনে জড়াতে চাইব? আমার কি এখানে জোর করা সাজে আব্বু? নাজমুল খান নিঝুমের গলা চেপে ধরে বলেন, খুব বড় বড় কথা ফুটেছে মুখে, তাই না? দাঁড়া, তোর বড় বড় কথা আমি বের করছি। কত বড় স্বপ্ন দেখেছিলাম আমি যে আবরাজের সাথে তোর বিয়ে দিয়ে তারপর তোকে লন্ডনে পাঠিয়ে একসময় নিজেও লন্ডনে গিয়ে সেটেল হতে পারবো। কিন্তু তুই আমার সব স্বপ্ন নিমিষেই শেষ করে দিলি। তোকে এতদিন পুষে আমার কী লাভ হলো? আবরাজের কাছে তুই ঠাঁই পাসনি, তাই না? তাহলে আমার কাছেও তোকে ঠাঁই পেতে হবে না। রাস্তা রাস্তায় পচে মর তুই। বলে নাজমুল খান নিঝুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেন এবং তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আসমানি বেগম কাঁদতে কাঁদতে বলেন, এটা তুমি কি করলে? আমার মেয়েটা, আমার নিঝুমকে এভাবে বাড়ি থেকে বের করে দিলে। ও এখন কোথায় যাবে? নাজমুল খান ক্রোধের বশে এবার আসমানি বেগমের চুলের মুঠি ধরে বলেন, খুব মায়া হচ্ছে না তোর মেয়ের জন্য? তাহলে তুইও বের হ এই বাড়ি থেকে। মা মেয়ে ভাগারে গিয়ে মর, তবুও আর এই মুখও হোস না। বলে তিনি আসমানি বেগমকে বাড়ি থেকে বের করে দেন। অতঃপর কিছুটা ঠান্ডা হওয়ার পর কাউকে একটা ফোন করে বলেন, সব পথের কাঁটাকে দূর করা শেষ। এবার আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে পারবো। আবরাজ লন্ডনে ফিরে আসার পর নিজের রাগী মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য একটি বারে চলে আসে। সেখানে উপস্থিত ছিল তার প্রিয় বন্ধু ম্যাক্স, যে একজন ব্রিটিশ নাগরিক। ম্যাক্স আবরাজকে এতটা রেগে থাকতে দেখে জিজ্ঞেস করে, তোমাকে এত রাগান্বিত লাগছে কেন বন্ধু? তুমি তো নিজের দেশে গিয়েছিলে বিয়ে করতে। আমায় তো তোমার হবু বউয়ের ছবিও দেখিয়েছিলে। সকল ফ্রেন্ডদের বলেছিলে নতুন বউ নিয়ে লন্ডনে আসার পর বড় করে রিসেপশন করবে। তাহলে তুমি এভাবে একা ফিরলে কেন? তোমার বউ কোথায়? আবরাজ রাগী সুরে বলে, বউ মাই ফুট। আমার সাথে চরম লেভেলের প্রতারণা হয়েছে। ম্যাক্স অবাক সুরে জানতে চায়, মানে? আবরার ম্যাক্সকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে ম্যাক্স হতবাক হয়ে যায়। বলে, তোমার আঙ্কেল কিভাবে এমনটা করতে পারলো? এভাবে দুটো জীবন নষ্ট করে দিল? দুটো না, বলো একটা। আমার জীবন উনি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার সেটা মনে হয় না বন্ধু। যদিও আমি একজন ব্রিটিশ নাগরিক, তবে আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে কিছুটা জানি। আমাদের এখানে মেয়েরা যেমন স্বাধীন ও মর্যাদা পায়, তোমাদের দেশে তো তেমন নয়। তুমি যেভাবে বিয়ের পর একটা মেয়েকে ত্যাগ করে চলে এসেছো, আমার মনে হয় তোমার দেশের সামাজিক বাস্তবতার মেয়েটির জীবনে অনেক বড় অভিশাপ নেমে আসবে। তাতে তোমার কিছু যায় আসে না। ওই মেয়েও একটা প্রতারক। তুমি এটা এত নিশ্চয়তার সাথে কিভাবে বলছো? এমনও তো হতে পারে যে ওই মেয়ে পরিস্থিতির শিকার। আমি এখন এসব কিছু ভাবতে চাই না। শি ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। শি গো টু হেল। আই ডোন্ট কেয়ার। ম্যাক্স একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আবরাজ একের পর এক বিয়ারের বোতলে চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়ে। নিঝুম ও আসমানি বেগম সেদিন সারাটা রাত রাস্তায় পার করলো। পরদিন সকাল হতেই তাদের প্রতিবেশী কিছু লোক তাদের এই অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাদের কাছে জানতে চায় ঘটনা কি। নিঝুম তাদের সব ঘটনা খুলে বললে সবাই মিলে নিঝুমদের বাড়ির সামনে উপস্থিত হয়। তারা সবাই মিলে বলে, এসব অন্যায় তো মেনে নেওয়া যায় না। নাজমুল খান কিভাবে এভাবে নিজের বউ আর মেয়ের সাথে এমন অমানবিকতা করতে পারে? এর একটা বিহিত চাই। বলেই তারা দরজা ধাক্কাতে থাকেন। কিছুক্ষণ পর বেশ সুন্দরী দেখতে একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিতেই সবাই হতবাক হয়ে যায়। একজন বলে ওঠেন, কে আপনি? এমন সময় নাজমুল খান বেরিয়ে এসে বলেন, ও হলো শান্তি, আমার বিয়ে করাবো। কাল রাতেই আমরা বিয়ে করেছি।
নাজমুল খানের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসমানি বেগম এত বড় ধাক্কাটা মেনে নিতে পারেন না, সাথে সাথেই জ্ঞান হারিয়ে পড়ে যান। নিঝুম আগলে ধরে তার মা আসমানি বেগমকে, অশ্রুসিক্ত নয়নে নিজের জন্মদাতা পিতার দিকে তাকায়, আর তাকায় তার পাশে দাঁড়ানো নববধূ সাজের মহিলাটির দিকে। নিঝুম কিছু হিসাব মিলানোর চেষ্টা করে, দুয়ে দুয়ে 4 মিলিয়েও ফেলে। এবার আর চুপ না থেকে ভারী কণ্ঠে বলে, এটাই তাহলে তোমার পরিকল্পনা ছিল আপু, আমাকে আর আম্মুকে বাড়ি থেকে বের করে এই মহিলাকে বিয়ে করার? নিঝুমের কথায় কোনো পাত্তা না দিয়ে তার বাবা নাজমুল খান বলে ওঠেন, তোকে সেটার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, দূর হ চোখের সামনে থেকে। কালকে না তোদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তাহলে আজ কোন লজ্জায় এসেছিস সেখানে তোরা? তাদের এলাকার একজন মুরব্বী লোক বলে ওঠে, এই কাজটা তুমি একদম ঠিক করনি নাজমুল, এভাবে একটা বাইরের মেয়ের জন্য নিজের বউ মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে আল্লাহর গজব পড়বে তোমার উপর। আরে রাখুন আপনার গজব, আর আপনাদের কি কোনো কাজ কারবার নেই? সকাল সকাল এখানে কি সার্কাস দেখতে এসেছেন নাকি? যান তো এখান থেকে। একজন মহিলা বলে ওঠে, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না, আমরা এটা মানব না। এভাবে নিজের বউ বাচ্চার উপর তুমি এত বড় অন্যায় করতে পারো না। দেশে কি আইনকানুন বলে কিছু নেই? এসব আইনের ভয় আমায় দেখাতে আসবেন না। আমার বউ শান্তি হাইকোর্টের একজন উকিল, আইনের মারপ্যাচ আমার ভালোই জানা আছে। নিঝুম বলিষ্ঠ কণ্ঠে বলে, তোমার দ্বিতীয় স্ত্রী যদি উকিল হয় তাহলে অবশ্যই তার এটা জানার কথা যে বাংলাদেশের প্রচলিত আইনে দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু তুমি তো মায়ের কাছ থেকে অনুমতিপত্র নাওনি, এখন যদি এটা কি কেস করা হয় তখন কি করবা? নাজমুল খান গর্জে উঠে বলেন, তোর তো সাহস কম না, তুই আমায় আইন শেখাচ্ছিস? তোকে তো আমি বলে যে না আগাতে যাবে। ঠিক সেই সময় নাজমুলের দ্বিতীয় স্ত্রী শান্তি বলে ওঠে, এত হাইপার হয়েও না, আমি ম্যানেজ করছি ব্যাপারটা, বলে সে বাড়ির ভেতরে যায়। কিছু সময় পর হাতে একটা কাগজ নিয়ে ফিরে আসে। ততক্ষণে আসমানি বেগমের চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। শান্তি এসে সবার সামনে একটা পেপারস দেখিয়ে বলে, এই দেখুন, এটা হলো আমার বর্তমান স্বামী নাজমুল খানের সাথে তার প্রথম স্ত্রী আসমানি বেগমের তালাকনামা। এখানে স্পষ্ট করে লেখা আছে তারা স্বেচ্ছায় একে অপরকে তালাক দিতে চায়, আর এই তালাক ইতিমধ্যে কার্যকর হয়েও গেছে। তাই আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যেহেতু ওদের মধ্যে তালাক হয়ে গেছে, তাই আমাদের বিয়ে করতে আর কোনো আইনি জটিলতা নেই। আসমানি বেগম বলে ওঠেন, এসব কি বলছেন কি আপনি? আমি তো হঠাৎ কিছু একটা মনে করে আসমানি বেগম বলেন, নিঝুমের বাবা, তুমি তো এটাই আমার নিঝুমের বিয়ের জন্য ব্যাংক থেকে লোন নেয়ার পেপার বলে সাইন করিয়েছিলে, তাহলে এসব কিছুর কি মানে? তুমি কিভাবে পারলে আমায় এভাবে ঠকাতে? নাজমুল খান বিরক্তির সাথে বলেন, এই তোরা মা মেয়ে আপদ দুটি বিদায় হতো, তোদের এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। জীবনে তো তোরা আমার কোনো কাজে আসলি না, এখন যখন আমি নিজের জীবনটা নতুন করে শুরু করেছি তখন আর সেই জীবনে বাধা হতে আসিস না। গ্রামের একজন মুরব্বী বলে ওঠেন, কিন্তু ওরা এখন কোথায় যাবে? বউর সাথে না হয় তোমার ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়ের সাথে তো তোমার রক্তের সম্পর্ক, তার কথা অন্তত ভাবো। নাজমুল খান ভাবলেশহীনভাবে বলেন, ওই মেয়ের বিয়ে আমি দিয়ে দিয়েছি, তাই ওর উপর আমার আর কোনো দায়িত্ব নেই, ওকে ওর স্বামীর ঘরে যেতে বলুন। একজন মহিলা বলেন, আপনি কোন মুখে এসব বলছেন? কাল বিয়ে বাড়িতে কী হলো আমরা সবাই তো তার সাক্ষী। তাছাড়া আপনার মেয়ের কাছে যা শুনলাম তাতে তো তার স্বামী তাকে ফেলে লন্ডনে চলে গেছে, এখন তো ওর যাওয়ার কোনো জায়গা নেই। নাজমুল খান বলেন, দেখুন, আপনাদের যদি এদের প্রতি এত দয়া হয় তো এদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। আমি নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, যেহেতু আসমানির সাথে আমার ডিভোর্স হয়েছে আর নিঝুমের বিয়েও আমি দিয়ে দিয়েছি, তাই ওদের কারো লিগেল অভিভাবক আমি না, এবং ওদের দায়িত্ব আমার উপর বর্তায় না, তাই আমাকে এখন এসব কিছু বলতে আসবেন না। বলেই তিনি সবার মুখের উপর গেট লাগিয়ে দেন। নিঝুম এবং আসমানি বেগম অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষ তাদের জন্য হাপিত্তেশ করতে থাকে। কেউ তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার বাণী শোনায়, কেউ বা একবেলা আশ্রয় দিতে চায়, খাবার দিতে চায়, কিন্তু সামনে তাদের অনিশ্চিত জীবন নিয়ে সন্ধিহান থাকায় এসব কিছু বড্ড সামান্য মনে হয়। আবরাজ বিরতিহীনভাবে একের পর এক বিয়ার খেয়ে চলেছিল। নেশায় চরমভাবে আসক্ত হয়ে পড়েছিল সে। ম্যাক্স আবরাজের এই অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়ে, কিন্তু আবরাজকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। আবরাজ একের পর এক বিয়ারের বোতল ফাঁকা করেই চলেছে। আবরাজের অবস্থা যখন এমন, তখন ম্যাক্স আর কোনো উপায় না দেখিয়ে তাদের আরেক ফ্রেন্ড এলাকে কল লাগায়। এলা কল রিসিভ করতেই ম্যাক্স বলে ওঠে, আবরাজের অবস্থা বেশি ভালো না, তুমি জলদি ব্লু লাইট বারে চলে এসো। কিছু সময়ের মধ্যেই এলা হাঁপাতে হাঁপাতে বাড়ি চলে আসে। সে পাশে একটি রেস্টুরেন্ট জব করে।
এলা ছুটে আসতে ম্যাক্স বলে, দেখো আবরাজের কাণ্ড, একের পর এক মদ গিলেই চলেছে, আমি ওকে কোনোভাবেই থামাতে পারছি না। এলা বলে, আমি এসে গেছি না, আর কোনো চিন্তা নেই। বলে এলা এগিয়ে গিয়ে আবরাজের হাত থেকে বিয়ারের ক্যান কেড়ে নেয়। আবরাজ ডেকে গিয়ে বলে, কে তুই? আমার বিয়ারটা কেড়ে নিলি কেন? দে বলছি। এলা বলে, তোমার আর এটা খাওয়া চলবে না, উঠে দাঁড়াও। আবরাজ তবু বসে থাকে। এলা ম্যাক্সের সাহায্য নিয়ে তাকে টেনে তোলে। অতঃপর ম্যাক্সের সাহায্য নিয়ে আবরাজকে তার বাড়িতে নিয়ে যায়। নিঝুম ও আসমানি বেগম তাদের গ্রামের এক লোকের বাড়িতে সাময়িক আশ্রয় নিয়েছিল, কিন্তু তাদের এরপরের গন্তব্য একেবারে অজানা। তারা জানে না এরপর কোথায় যাবে। আসমানি বেগম সমানে কেঁদে চলেছেন, তবে নিঝুম নিজেকে শান্ত রেখেছে। এর মধ্যে গ্রামের কিছু লোক তাদের ঢাকায় গিয়ে গার্মেন্টসে জব করার পরামর্শ দিয়েছে, তবে নিঝুম অসহায় চোখে তাকিয়েছে শুধু। তার যে স্বপ্ন ছিল একদিন মস্ত বড় ডাক্তার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেই স্বপ্ন কি তাহলে স্বপ্নই থেকে যাবে? এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না সে। নিঝুম যখন এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তখনই হঠাৎ করে তার সাথে দেখা করতে আসে তার বড় চাচি অর্থাৎ আবরাজের সৎ মা ছবি বেগম। তিনি এসে নিঝুমের উদ্দেশ্যে বলেন, তাড়াতাড়ি নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তারপর আমার সাথে আমাদের বাসা যাবে তুমি। নিঝুম অবাক সুরে বলে, চাচি আপনি? হ্যাঁ আমি। অতীতে অনেক বড় একটা অন্যায় করেছিলাম 5 বছরের ছোট্ট একটা শিশুর সাথে। আজ তার প্রায়শ্চিত্ত করতে এলাম, কারণ আজ যে আবার এক অসহায় মেয়ের সাথে অন্যায় হচ্ছে। নিঝুম অবাক চোখে তার বড় চাচি ছবি বেগমকে দেখছিল। ছবি বেগম একটা মৃদু হাসি দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কেন? নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও, তারপর তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলো। নিঝুম হতবাক হয়ে বলে, আপনাদের বাড়িতে? ছবি বেগমের মুখের হাসি চওড়া হয়। তিনি বলেন, শুধু আমার নয়, ওটা এখন তোমারও বাড়ি। হাজার হোক তুমি ওই বাড়ির বড় ছেলের বউ। নিঝুমের চোখ ঝাপসা হয়ে আসে ছবি বেগমের কথা শুনে। মনে পড়ে যায় আবরাজের করা ব্যবহারগুলো। তাই তো সে বলে, যেখানে স্বামীর কাছে মর্যাদা পায়নি সেখানে আবার শ্বশুরবাড়ি। যে স্বামী বিয়ের পর তার বউকে রাতের আধারে একা মাঝ রাস্তায় ফেলে যায়, সেই বিয়ের কি আদৌ কোনো মূল্য আছে চাচি? নিঝুমের এহেন কথা ছবি বেগমের হৃদয়ে দোলাচল সৃষ্টি করে। অতীতের কিছু বিভৎস দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। কিভাবে তিনি 5 বছর বয়সী ছোট্ট আবরাজকে তার ঘর থেকে টেনে টেনে বের করে দিয়ে বলেছিলেন, তোর মা মরে বিদায় হয়েছে, এবার তুইও বিদায় হ। তুই আমার নিজের পেটের ছেলে নস, তাই তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। 5 বছর বয়সী ছোট্ট আবরাজ সেদিন ছবি বেগমের পায়ের কাছে বসে আলতো সুরে বলেছিল, আমি কোথায় যাব? আমাকে এভাবে বের করে দিও না নতুন মা। কিন্তু হিংসা ও ক্রোধে অন্ধ ছবি বেগমের মন সেদিন নিজের স্বামীর প্রথম স্ত্রীর ঘরের এই নিষ্পাপ সন্তানের আকুল আবেদনও গলাতে পারেনি। চরম নির্দয়তা দেখিয়ে তিনি নিজের স্বামীকে বলেছিলেন, এই ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার সাথে সংসার করব না, একে এক্ষুনি বের করো এখান থেকে। স্ত্রী ভালোবাসায় অন্ধ আলমগীর খান সেদিন তার কথা রাখতে গিয়ে নিজের রক্তের সাথে বেমানি করল। আবরাজকে বাড়ি থেকে বের করে অবস্থায় তার কম সচ্ছল ছোট ভাইয়ের কাছে রেখে আসলো। যদিও বা নাজমুল খান এমনিতে আবরাজের দায়িত্ব নিতে রাজি হয়নি। আলমগীর খান ব্যবসা করে ভালো টাকা জমিয়েছিলেন, অপরদিকে নাজমুল খান অন্যের জমিতে বর্গা দিতেন। সেই সময় আলমগীর খান এই জন্য নিজের ছোট ভাইকে লোভ দেখান যে যদি সে আবরাজের দেখাশোনা করে তবে তাকে অনেক টাকা পয়সা দেবে। এই লোভিত নাজমুল খান রাজি হয়েছিলেন, তবে সে কথা তিনি কখনো আবরাজ বা তার মামাকে জানাননি। বরং এমন একটা ভাব নিয়ে থেকেছেন যেন তার আবরাজের প্রতি দয়া হয়েছিল, আর সেজন্য তিনি আবরাজের দেখভাল করেছেন। নিজের অতীতের এসব কথা ভেবেই ছবি বেগমের দু চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। আজ এসব মনে পড়লে নিজেকে বড্ড বেশি জালিম মনে হয় তার। অল্প বয়সে তার বাবা তাকে এক বিপত্তিক পুরুষের সাথে বিয়ে দেয়। 16 বছর বয়সী ছবি বেগম সেটা সহজে মেনে নিতে পারেননি। তার মনে হয়েছিল তার সাথে অন্যায় হচ্ছে। তাই বিয়ের পর যখন দেখলো তাকে একটা ছোট্ট বাচ্চার দায়িত্বও নিতে হবে, তখন সে ক্রোধ আরও বেড়ে গিয়েছিল। আর সেই সব ক্রোধ গিয়ে পড়ে ছোট্ট আবরাজের উপর। অতীতের কৃতকর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত তিনি, এর জন্য শাস্তিও পেয়েছেন। আর এবার আর নতুন কোনো অন্যায় হতে দিতে পারেন না তিনি। তাই তো এসে দাঁড়ালেন নিঝুমের পাশে। এরই মধ্যে আসমানি বেগম ঘর থেকে বেরিয়ে ছবি বেগমকে দেখে বললেন, ভাবি আপনি? হ্যাঁ আমি। তোমাকে আর তোমার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এলাম। তোমার মেয়ে তো এখন আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির বউ এভাবে বাইরে বাইরে ঘুরবে, সেটা কি ভালো দেখায়? আসমানি বেগম আমতা আমতা করে বলেন, কিন্তু এই বিয়েটা তো। ছবি বেগম মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বলেন, বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো, এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই। তা ঠিক, তবে ব্যাস এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এভাবে আর কতদিন অন্যের ঘরে পড়ে থাকবে? আর এই বিয়ের কথা না হয় বাদ দিলাম, তাছাড়াও তো আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি আমার ছোট যা হও, সেই সম্পর্কের খাতিরেই না হয় চলো। দিশেহারা আসমানি বেগম যেন একটা পথের দিশা খুঁজে পেলেন। ছবি বেগম যেন তার সামনে সাক্ষাৎ ফেরেশতা হয়ে উদয় হলেন। মেয়েকে নিয়ে অন্তত কোথাও মাথা গোঁজার ঠাঁই তো পেলেন। তাই আর আপত্তি করলেন না, বললেন, বেশ চলুন তবে।
নিজুমের অবস্থাটাও অনেকটা মায়েরই মতো। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হলো ছবি বেগমের সাথে যেতে। তবে নিজুম এটাও ঠিক করে নিয়েছে জোর করে সে আবরাজের বইয়ের অধিকার নেবে না। আবরাজ যদি তাকে স্বীকৃতি দেয় তবেই সে এই সম্পর্ককে মান্যতা দেবে, নচেত নয়। এতটুকু আত্মসম্মান অন্তত তার আছে। সকাল সকাল জ্ঞান ফিরতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করে আবরাজ। গতকাল রাতে অতিরিক্ত মদ্যপানের জন্য সে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। সকালে উঠিয়ে মাথার তীব্র ব্যথা অনুভব করে আবরাজ। সে মাথা চেপে ধরে বসে থাকে। এমন সময় কেউ এসে তার সামনে এক কাপ কফি এগিয়ে দেয়। আবরাজ মাথা তুলে হতবাক সুরে বলে, এলা তুমি? এলা স্মিথ হেসে বলে, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি এখানে কি করছো? আমি আর ম্যাক্স মিলে কাল রাতে তোমার বাসায় নিয়ে এসেছি। না হলে তোমার যে অবস্থা ছিল, কাল রাতে আমরা তোমার বাসাতেই ছিলাম, সারা রাত মুভি দেখে কাটিয়েছি। ভোর হতে হতেই ম্যাক্স ঘুমিয়ে পড়ে। তবে আমার কেন জানি ঘুম পায়নি, তাই কফি বানাতে চলে গেলাম। নিজেও খেলাম আর তোমাদেরও জন্য নিয়ে এলাম। ম্যাক্স কক্ষে প্রবেশ করতে করতে বলে, খেয়ে দেখ, কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আবরাজ কফিতে চুমুক দিয়ে বলে, আসলেই ভালো হয়েছে। এলা আবরাজের উদ্দেশ্যে বলে, তোমার এরপর প্ল্যান কি আবরাজ? কোন ব্যাপারে? ম্যাক্সের কাছে কাল আমি সব শুনেছি। তুমি এই বিয়েটা নিয়ে কি ভাবছো? আবরাজ শক্ত কণ্ঠে বলে, এই বিয়েটা আমি মানি না। যদি প্রয়োজন হয় তো আমি মেয়েটাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এলা রাগী কণ্ঠে বলে, এটা তুমি একদম ঠিক কাজ করছো না। এভাবে একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছো? আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে জানি, সেখানে মেয়েদের জীবন কেমন তাও জানি। তাই বলছি, এভাবে মেয়েটার সাথে অন্যায় করো না। আবরাজ এলার এহেন আচরণের কারণ জানে। এলা মেয়েটা প্রচণ্ড নারীবাদী স্বভাবের। লন্ডনে ও একটা নারী অধিকার সংগঠনের কর্ণধারক, তাই ওর অনুভূতি আবরাজ বুঝতে পারে। তবুও নিজের সপক্ষে বলে, আর আমার সাথে যে প্রতারণা হয়েছে সেটাকে তুমি কি বলবে? মেয়েটা ঠকিয়েছে আমায়। এলা বলে, এটা তুমি এত নিশ্চিতভাবে বলতে পারো না যে মেয়েটা তোমায় ঠকিয়েছে। আগে সত্যটা জানার চেষ্টা করো। কোনো সত্য জানার নেই আমার, যা বলার বলে দিয়েছি। এলা ক্রোধে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। মেয়েদের প্রতি কোনো অন্যায় সে মেনে নিতে পারে না। এলাকে বোঝানোর জন্য ম্যাক্স তার পেছন পেছন ছোটে। এদিকে আবরাজের এবার একটু হলেও টনক নড়ে। সে এলার বলা কথাগুলোই ভাবতে থাকে। হঠাৎ তার মনে প্রশ্ন আসে, এমন কি হতে পারে যে ওই মেয়েটা মানে নিঝুম পরিস্থিতির শিকার? নিজুম ও শান্তি বেগমকে নিয়ে নিজের বাড়িতে এলেন ছবি বেগম। নিজুম আজ অনেকদিন পর নিজের বড় চাচার বাসায় এলো, কারণ তাদের পরিবারের মাঝে যোগাযোগ খুব কম। সর্বশেষ বোধহয় বছরখানেক আগে একবার এসেছিল, যখন তার বড় চাচা আলমগীর খান অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাগত ছিলেন। তবে এসব কথা ভেবেই আনমনে হারছিল নিজুম। এমন সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে ছবি বেগম নিজুমের হাত ধরে ফেলে। নিজুমের সম্বিত ফিরতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছবি বেগম আলতো হেসে বলেন, কি এমন ভাবছো? একটু দেখে চলবে তো? এরই মধ্যে আলমগীর খান হঠাৎ করে সেখানে উপস্থিত হন এবং তাদের দুই মা মেয়েকে দেখে অবাক সুরে বলে ওঠেন, তোমরা এখানে? শান্তি বেগম কিছু বলতে যাবেন কি তার আগে ছবি বেগম বলে উঠলেন, নিজের গুণধর ভাইয়ের কোনো খবরই তো রাখো না, তাই তোমার এই ব্যাপারে না জানে স্বাভাবিক। নাজমুলের নামও নিও না আমার সামনে। ওর উপর আমি রেগে আছি। এমনিতে ও যেভাবে আমার ছেলের সাথে প্রতারণা করলো, কিন্তু এখন আবার নতুন করে কি অঘটন ঘটালো? কি অঘটন ঘটানোর বাকি রেখেছে সেটা বলো। নতুন বিয়ে করে শান্তি আর নিজুমকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা অসহায় হয়ে ওর বাড়িতে বাড়িতে ঘুরছিল, তাই আমি নিয়ে এলাম। আলমগীর খান ক্রোধিত সুরে বলেন, নাজমুল সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে। দেখছি একটা বিহিত আমায় করতেই হবে। তুমি খুব ভালো একটা কাজ করেছো ওদেরকে এখানে এনে। জানি না নাজমুল কিভাবে এত নির্দয়তা করতে পারলো, নিজের মেয়ের কথাও একবারও ভাবলো না। ছবি বেগম দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন, এক সময় তো আমার ইন্ধনে তুমিও নিজের ছেলেকে ত্যাগ করেছিলে। তোমারই তো রক্ত, যদিও বা আমার নিজেরও তো দোষ বেশি ছিল। তারই শাস্তি আল্লাহ আমার ছেলেটাকে দিচ্ছেন। বলেই আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলেন ছবি বেগম। আলমগীর খান এগিয়ে এসে ছবি বেগমের মাথায় হাত বুলিয়ে বলেন, আর অতীতের কথা ভেবে কষ্ট পেও না। আমি আবরাজের দায়িত্ব না নিলেও ওকে ফেলে তো দেয়নি। নাজমুলের কাছে রেখেছিলাম ওকে, ওর দেখাশোনার জন্য মোটা অঙ্কের খোরপোশও দিতাম। কিন্তু নাজমুল এটা কি করলো? ছবি বেগম বলেন, এখন এসব কিছুর একটাই সমাধান আছে। তুমি দয়া করে আবরাজকে সিলেটে আসতে বলো। আমার বিশ্বাস ও ফিরলে সব ঠিক হয়ে যাবে। আমারও যে ওর কাছে ক্ষমা চাইতে হবে নিজের অতীতের কৃতকর্মের জন্য। আলমগীর খান বলে ওঠেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আবরাজ কেন আমার কথা শুনবে? আমার প্রতি ওর যার রাগ, আমি বললে ও কখনোই দেশে ফিরবে না। তাহলে এখন উপায় কি? এভাবে কি এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে? বলেই ছবি বেগম নিজুমের মাথায় হাত বোলান। নিজুমের মায়াবী মুখের দিকে করুণ চোখে তাকিয়ে বলেন, এই মেয়েটার তো কোনো দোষ নেই, শুধু শুধু কেন নিজের বাবার লোভের বলি হবে ও? তুমি আবরাজকে সবটা বুঝিয়ে বলো না।
আমরা না হয় ওর সাথে অন্যায় করেছিলাম, কিন্তু এখন যদি ও নিঝুমের সাথে অন্যায় করে সেটা তো ঠিক না। যেইভাবেই হোক ওদের তো বিয়ে হয়েছে, সমাজের চোখে, আইনের চোখে, ধর্ম মতো ওরা এখন স্বামী স্ত্রী। আব্রাসকে তো আসতে হবে, ওর স্ত্রীর দায়িত্ব নিতে হবে। আলমগীর খান চিন্তিত হয়ে পড়েন। কিছুটা ভেবে বলেন, তুমি ওদের ভেতরে ঘরে নিয়ে যাও, আমি দেখছি কি করা যায়। এমন সময় নিঝুম হঠাৎ করে বলে ওঠে, আমার একটা অনুরোধ আছে বড় আব্বু, এই অনুরোধটা রাখবেন প্লিজ। কি অনুরোধ? যদি উনি এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে না পারেন তাহলে দয়া করে তোমরা ওনাকে এই বিষয়ে জোর করবে না। আমি চাই না জোরপূর্বক গড়ে ওঠা এই সম্পর্ককে উনি মনের বিরুদ্ধে গিয়ে স্বীকৃতি দিন। তাই উনি যদি এই বিয়েটা মানতে নারাজ থাকেন তাহলে বলে দেবেন আইনি উপায়ে যেন বিচ্ছেদের ব্যবস্থা করেন। ছবি বেগম হতবাক সুরে বলেন, এটা কি বলছো তুমি নিঝুম? এই সম্পর্কটা তুমি ভেঙে দিতে চাও? জোর করে গড়া সম্পর্ক যে তাসের ঘরের মতো, সেটা একদিন না একদিন এমনি ভেঙে যাবে। তাই এই সম্পর্ককে টেনে না নিয়ে যাওয়াই বোধহয় ভালো হবে। ছবি বেগম বলেন, তোমার কথায় যুক্তি আছে, তবে আমার কেন জানি মন চাইছে না যে এই সম্পর্কটা ভেঙে যাক। তোমাদের এক হওয়ার কি কোনো উপায় নেই? আমার জীবনে এই বিয়ে শুরুই হয়েছে অশ্রু জলের মাধ্যমে। এই সম্পর্ক থেকে কি ভালো কিছু আশা করা যায়? কোনো কিছুর আশা আমি রাখি না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে অনিচ্ছুক। ভাবছি উপযুক্ত সময় হলেই দেশে ফিরে এই সম্পর্কটা শেষ করে দিয়ে আসবো। আরবাজের মুখের কথাটা শুনে ম্যাক্স দীর্ঘ শ্বাস ফেলে। আজ সকাল থেকে আরবাজকে সে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও আরবাজ ঘুরে ফিরে এই একই কথা বলছে। ওদিকে বেঁধেছে আরেক বিপত্তি। আমাদের নারীবাদী এলাও বলে দিয়েছে যদি আবরাজ ওই মেয়ের সাথে কোনো অন্যায় করে তাহলে আবরাজের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। আর এদের দুজনের মাঝে ফেসে গেছে ম্যাক্স। সে যে কি বলবে সেটাই বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ করে আবরাজের ফোনে একটা ফোন কল আসে। আবরাজ সেই ফোন কলটা রিসিভ করে জিজ্ঞেস করে, কে বলছেন? আমি তোমার বাবা বলছি। আবরাজ সাথে সাথে ফোনটা রেখে দিতে চায়, কারণ অতীতের ঘটনার কারণে নিজের বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। সে ফোনটা রেখে দিতে যাবে এমন সময় আলমগীর খান বলে ওঠেন, কলটা কেটে দিও না, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। কি কথা? এরপর তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন চলে। নিঝুম ও শান্তি বেগম খানবাড়ির গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছিল। শান্তি বেগম মন খারাপ করে শুয়ে শুয়ে নিজের জীবনের যাবতীয় দুঃখ বিলাস করছিলেন। স্মরণ করছিলেন বিয়ের পর থেকে কিভাবে দীর্ঘদিন স্বামীর অবজ্ঞা অবহেলা সহ্য করেছেন। তবুও পরিস্থিতির চাপে তাকে সব মুখ বুজে সহ্য করতে হয়েছিল। চাচা চাচির বাড়িতে মানুষ হওয়ায় তিনি কখনো বিবাহ পূর্ব জীবনে সুখ পাননি, আর না তো পেয়েছেন বিয়ের পর। এরপর তার জীবনে নিঝুম এলো। নিজের মেয়েকে কেন্দ্র করে তিনি সুখের জীবন গড়ে তুলতে চাইলেন। তার জীবনের সবথেকে বড় স্বপ্ন এটাই যে তার জীবনে যাই হোক না কেন তিনি তার মেয়েকে সুখী দেখতে চান। এই জন্য সব রকম চেষ্টাই তিনি করে গেছেন। নিঝুমের এসএসসি পরীক্ষার পরে নাজমুল খান নিঝুমকে এক মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন টাকার লোভে। সেবার কত অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি বিয়েটা আটকাতে সক্ষম হয়েছিলেন। সেসব কথা ভেবে তিনি দীর্ঘ শ্বাস ফেলেন। এখনও যে মেয়ের জীবন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তার স্বামী কি আদৌ তাকে স্বীকৃতি দেবে? এই চিন্তায় শান্তি বেগমের মাথায় কাজ করছে। নিঝুম যেন বুঝতে পারল নিজের মায়ের এই ভাবনা। তাই তো শান্তি বেগমকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আম্মু, আমি নিজের পথ নিজেই গড়ে নেওয়ার চেষ্টা করব। তুমি তো আমাকে জীবনে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলে, সেই স্বপ্ন আমি পূরণ করবি। ডাক্তার হয়ে আমার চিকিৎসা করবে তো আপনি? হঠাৎ কারো একটা কণ্ঠস্বর কানে আসতেই সামনের দিকে তাকায় নিঝুম। সামনে তাকাতেই দেখতে পায় হুইল চেয়ারে করে এগিয়ে আসছে আবরার খান, ছবি বেগম ও আলমগীর খানের একমাত্র ছেলে। নিঝুম আবরারকে দেখে ভীষণ খুশি হয়। এই বাড়িতে আবরারের সাথেই তার সম্পর্ক সব থেকে ভালো। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া এই ছেলেটা বড্ড মিশুক, কিন্তু ভাগ্যের দোষে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে। নিঝুম এগিয়ে এসে আবরারের মাথায় হাত বুলিয়ে বলে, অবশ্যই